প্রতিদিন ডায়েট কি করে ফলো করব, কিভাবে প্রত্যেকদিন ডায়েট রুটিন ফলো করা উচিত, এই প্রশ্ন যদি আমাদেরকে করা হয় আমরা প্রত্যেকেই কিন্তু একটু ইতস্তত বোধ করবো এর উত্তর দিতে। তবে শুধু আমরাই নয়, আমাদের কথা যদি একটু উজ্জ্ব রেখে আমরা বলি সিনিয়র সিটিজেনদের কথা, যাদের শরীরে রোগ বাসা বেঁধেছে বা যারা সুস্থ রয়েছেন তবুও আফটার 60s, কিন্তু তাদেরকে একটা প্রপার ডায়েট প্ল্যান অবশ্যই ফলো করা উচিত। আজকে জিও বাংলার হেলথ কথা নিয়ে আমি স্নিগ্ধা চলে এসেছি। এই বিষয়ে আজকে কথা বলবো যে সিনিয়র সিটিজেনরা কিরকম ধরনের ডায়েট ফলো করবেন ডেইলি রুটিনে, সেটাই আজকে জেনে নেব। আর আজকে আমাদের সাথে এই বিষয়ে কথা বলতে রয়েছেন কনসালটেন্ট ক্লিনিক্যাল ডায়েটিশিয়ান সায়ন্তনী চ্যাটার্জি। শুনবো তার থেকেই। ম্যাম, ওয়েলকাম টু জিও বাংলা, ওয়েলকাম টু হেলথ কথা। নমস্কার। নমস্কার। আজ যে বিষয়ে কথা বলবো সেটা দর্শকদেরকে আগেই বলছিলাম, সিনিয়র সিটিজেনদের ডায়েট প্ল্যান, যেটা অনেক সময় আমরা অ্যাভয়েড করে ফেলি, সেটা হয়তো না জানার কারণেই এটা হয়ে থাকে। তাদের কতটা ডায়েট ডেইলি রুটিনে ফলো করা উচিত বলে আপনি মনে করেন? ফার্স্ট অফ অল আমি যেটা বলবো, সিনিয়র হয়ে গেছি মানেই যে আমি ডায়েট ফলো করব না তা নয়, কিন্তু প্রত্যেকটা মানুষের একটা ব্যালেন্স ডায়েটের খুব ইম্পর্টেন্স আছে। তো ব্যালেন্স ডায়েটটা কিরকম, আমাদের যে 5টা ফুড গ্রুপস রয়েছে সেই 5টা ফুড গ্রুপস যদি আমি আমাদের খাবারের মধ্যে ইনক্লুড করতে পারি তাহলে আমি সেখান থেকেই কিন্তু প্রপার নিউট্রিশনটা পাবো। তো আজ আমি একজন সিনিয়র সিটিজেন যদি হই, তার জন্য আমাকে আলাদা করে স্পেশালি কোনো ডায়েট ফলো করার প্রয়োজন নেই। আমি যদি একটা সুষম খাদ্য আহার করি তাহলে সেক্ষেত্রে আমার কিন্তু সেখান থেকে আমি আমার নিউট্রিয়েন্টস গুলো পেয়ে যাচ্ছি। বেশ। আফটার 60s অনেক রকম সমস্যা যেরকম দেখা দেয়, তাতে আরো একটা সমস্যা চলে আসে যে তারা এক্স্যাক্টলি কি খাবেন কি খাবেন না। তো কি খাবেন না মানে কোন জিনিসটা একদম অ্যাভয়েড করা উচিত? আচ্ছা, প্রথমত এটা আমি একটু অন্যরকম ভাবে বলি, কোনো খাবার না ওরকম ভাবে অ্যাভয়েড করব বা খাবো না এটাতে আমি বিশ্বাসী নই। কারণটা কি, মানুষ তো খেতে ভালোবাসে, প্রত্যেকটা মানুষে ছোট থেকে বড় অবধি। আমি যদি তাকে একটা ধরা বাঁধা গতে ফেলে দিই যে না এটা খাবো না বা এটা খাওয়া যাবে না, এটা খেলে এটা সমস্যা হবে, তার না একটা সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসে, আমি তো এটাও খেতে পারবো না, এটাও বন্ধ হয়ে গেল। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, অ্যাভয়েডেড বলে কিছু হয় না, ডেফিনেটলি কিছু মেনটেন করতে পারি আমরা। কিরকম, বাইরের জাঙ্ক ফুডটাকে আমি অ্যাভয়েড করতে পারি, পোড়া তেলের জিনিসগুলোকে আমি অ্যাভয়েড করতে পারি। সেকেন্ড, খুব কেক পেস্ট্রি বা ধরুন খুব বাজে জিনিস যেমন চিপস হতে পারে, জ্যাম জেলি, যেগুলো প্রিজারভেটিভ থিংস, যাতে সোডিয়াম কন্টেন্টটা অনেক বেশি আছে। ধরুন একজন সিনিয়র পেশেন্ট যার হাইপারটেনশন আছে বা কার্ডিওভাস্কুলার প্রবলেম আছে, হার্টের প্রবলেম, সেই যদি প্রতিনিয়ত একটা করে চিপসের প্যাকেট কিনে খায় বা প্রতিনিয়ত বাইরে গিয়ে দুটো চপ কিনে খেলো, ডেফিনেটলি তার কার্ডিয়াক হেলথটাকে নষ্ট করবে। তো সেক্ষেত্রে আমি কি করব, তাকে সেই জিনিসটা বোঝাবো যে এই জিনিসগুলো আপনার জন্য খারাপ, আপনি এটাকে রেস্ট্রিকশন করুন। তাই বলে এটা না যে আপনার খাবার থেকে একদম সবকিছু বাদ দিয়ে দিলাম বা এটা খেতে পারবো না, এরকম ব্যাপারটা নয়। আচ্ছা, মেইনলি আফটার 60s যেটা হয় সেটা হচ্ছে যারা ডায়াবেটিক পেশেন্ট তারাই শুধুমাত্র ডায়েট গুলো ফলো করতে থাকেন, আর যারা নন ডায়াবেটিক তারা কিছুতেই ক্যালোরি মেনটেনটা যেন কোনোভাবে হয় না, বা তাদের মনে হয় যে না এটা করা উচিত না, আমি তো নন ডায়াবেটিক। তাদের ক্যালোরি মেনটেনটা কতটা উচিত? ওকে, প্রথমত সবাইকে ক্যালোরি মেনটেন করে খেতে হবে এই ধারণাটা থাকা উচিত নয়। আমার যদি ওয়েট ঠিক থাকে, আমি যদি আমার আইডিয়াল বডি ওয়েটেই থাকি, তাহলে তো আমার ক্যালোরি রেস্ট্রিকশনের প্রয়োজন নেই। আমি একটা প্রপার আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী ব্যালেন্স ডায়েট করলেই চলবে। কিন্তু যেই মানুষটা ওভারওয়েট, সাপোজ কোনো সিনিয়র সিটিজেন, উনি ওভারওয়েট, ওনার আদার্স কোমরবিডিটিস আছে, সেটা ডায়াবেটিস ছাড়া এমনি হয়তো আপনার সে অতিরিক্ত ওজন রয়েছে, তার আর্থ্রাইটিসের প্রবলেম আছে, তাহলে সেক্ষেত্রে আমি তাকে ক্যালোরি ডেফিসিট করার জন্য বলতে পারি বা ক্যালোরি কম যুক্ত খাবার খেতে বলতে পারি। কিন্তু এমন নয় যে আমি ডায়াবেটিস পেশেন্ট বলে আমি ডায়েট ফলো করব আর আমি আদার্স আমার কোনো সমস্যা নেই বলে আমি ডায়েট করব না। কারণ ডায়েট এমন একটা জিনিস যেটা যদি আমি কম বেশি ফলো করি সেটা আমার শরীরে হেলথ বেনিফিটই দেবে, সেখান থেকে আমার খারাপ কিছু হবে না। তো আমরা কি
ডায়েটটাকে ডায়েটের মতন করে না, আমরা সারাদিনের খাওয়ার মধ্যে যতটা পারবো নিউট্রিয়েন্ট মানে বেশি করে অ্যাড করব, যার থেকে আমি প্রপার পুষ্টিটা পাই, মানে যাতে অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর থাকে। কালারিং ভেজিটেবলস খাবো, মিল্ক প্রোডাক্ট খাবো, ফিশ অ্যাড করব, চিকেন খাবো, এই টাইপের জিনিসগুলোকে আমরা খাবো, তার কুকিং প্রসিডিওরটা যেন প্রপার হয়। আচ্ছা, আফটার 60 যেটা হয় সেটা হচ্ছে আমরা বাড়িতে অনেক সময় দেখি যারা সিনিয়র সিটিজেনদের সাথে আমরা থাকি, যে তাদের যেহেতু একটা অবসর জীবন চলতে থাকে, তার মধ্যে অনেক রকম রেস্ট্রিকশনস থাকে, অনেক রকম রোগের তারা সম্মুখীন হন, তার ফলে একটা ডিপ্রেশন চলে আসে কোথাও গিয়ে লাইফে। আর তার মধ্যে যদি তাকে খেতে বারণ করা হয় স্পেসিফিক তার পছন্দের খাবারগুলো, তাহলে হয়ে যায় আরো বড় সমস্যা। এগুলো বাড়ির লোকেরা কিভাবে ডিল করবে? প্রথমত ওই যে আমি প্রথমেই তোমার একটা কোয়েশ্চেনের আগেই বললাম যে কোনো খাওয়ার থেকে বাদ দেব না, এরকম করলে তার একটা অলরেডি সাইকোলজিক্যাল প্রবলেম চলে আসবে, কারণ অলরেডি সে অনেকটা সময় পেরিয়ে এসেছে। তো তাকে কিভাবে হ্যান্ডেল করা? হ্যাঁ দেখো, তোমার এই সমস্যাগুলো আছে, সাপোজ কারোর ডায়াবেটিস আছে, তাহলে তাকে যদি আমি বলি যে তুমি আলু খাবে না বা মাটির নিচের জিনিস খাবে না, তাহলে সেই মানুষটা হয়তো 20-25 বছর সেই রোগটাকে নিয়ে ভুগছে। আমি তাকে যদি প্রতিনিয়ত বলি না এত বছর খাওনি এখনো খেও না, তাহলে সে কি সেটা শুনবে? ডেফিনেটলি শুনবে না। তাকে আমি কি বলতে পারি? হ্যাঁ খাও, কিভাবে খাবে? সব কিছুর সাথে মিশিয়ে অল্প পরিমাণে খাও, তাতে তো কোনো অসুবিধে নেই খেতে। আমি সবকিছুই ইনক্লুড করব খাবারে, তার রিপোর্টসটা দেখে সে কিরকম খাচ্ছে সেইভাবে করে, বা সেটাকে বাড়ির লোককে বোঝাতে হবে। দেখুন, কখনো তাকে এভাবে বলবেন না যে না একদম খেতে পারবে না, এটা খেও না, এটা খাওয়া চলবে না। সবকিছু খাও, কিন্তু সেটা একটা পরিমিত পরিমাণে, একটা প্রপার পোর্শন সাইজ মেনটেন করে, যেটা ফার্দার কোনো কমপ্লিকেশনস না করে। বেশ, আমরা জিও বাংলার দর্শকরা বেশ কিছু প্রশ্ন আপনার কাছে করেছে, আমরা সেগুলো এবার দেখে নেব। আমরা দেখি প্রথম প্রশ্ন কি রয়েছে। নমস্কার, আমার নাম অশোক চ্যাটার্জি, আমার বয়স 80+। আচ্ছা, আমার একটা প্রশ্ন আছে যে বয়স্ক মানুষদের তেল মশলা বা এই রিচ জিনিস খাওয়া কতটা রিস্কি? প্রথমত বলবো যে তেল মশলা ক্ষতি করে এই টার্মটা আমার কাছে ঠিক লাগলো না। অবশ্যই আমার তেলের পরিমাণটাতে সংযত হওয়া উচিত প্রত্যেককেই, সেটা শুধুমাত্র সিনিয়র সিটিজেনের জন্য নয়। কিন্তু মশলা আমি ভালোভাবে ইউজ করতেই পারি, কারণ আমাদের যেটা ইন্ডিয়ান স্পাইসেস যেমন জিরে, ধনে, হলুদ, এগুলোতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি প্রপার্টিস থাকে। হলুদের মধ্যে কারকিউমিন বলে একটা অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যেটা আমাদের অ্যান্টি ইনফ্ল্যামেটরি হিসেবে কাজ করে, বডির ইনফ্লামেশন কমায়। তাহলে আমি কেন মশলা বাদ দেবো আমার খাবার থেকে? হ্যাঁ, তেলের ক্ষেত্রে যেটা হবে, আমার পরিবারে হয়তো 4 জন সদস্য, তার মধ্যে আমি দেখছি 4 জন 6 লিটার 7 লিটার তেল খাচ্ছে, তাহলে ডেফিনেটলি তার তেল কনজাম্পশন বেশি। সেটাকে আমরা কমিয়ে আমি পার হেড 500 থেকে 700-র মধ্যে রাখবো, ম্যাক্সিমাম 2 লিটার থেকে 3 লিটার। এটা আমরা করার চেষ্টা করতে পারি, কিন্তু কখনোই ওই মশলা বা তেল যে সিনিয়র সিটিজেনের জন্য ক্ষতিকারক, এটা ঠিক কথা নয়। বেশ, আমরা দেখবো আমাদের দ্বিতীয় প্রশ্ন কি রয়েছে। নমস্কার, আমার নাম অসীম পোদ্দার। ডাক্তারবাবু, আমরা সারাদিনে কতটা জল খাওয়ার প্রয়োজন আমাদের? জলটা না প্রত্যেকটা মানুষের জন্য ডিফারেন্ট হয়। তো আমরা যেটা সিম্পল ক্যালকুলেশন করে থাকি, আমাদের যে ওজনটা তার সাথে যদি আমরা 0.033 গুণ করি, তাতে যে ক্যালোরিটা তাতে যে আমরা ভ্যালুটা পাবো, সেটা হচ্ছে আমার সারাদিনের জলের ইনটেক। যদি কেউ 70 কেজি ওজনের একজন মানুষ হয়, তাহলে তার সাথে যদি আমরা 0.033 গুণ করি, তাহলে মোটামুটি ওই 2.3 লিটার পার ডে মতন হচ্ছে। তাহলে আমি এই জলটা দিতে পারি, কিন্তু সেটা ডিপেন্ড করে হচ্ছে তার অ্যাক্টিভিটি লেভেলের ওপরে। এবার সে সারাদিনে কতটা ফিজিক্যালি অ্যাক্টিভ, কোনো এক্সারসাইজ করছেন কিনা, আদার্স কোনো কাজ করছেন কিনা, তাহলে সেটা বুঝে আমাকে কিন্তু তার জলের ইনটেকটাকে বাড়াতে হবে। এটা গেল ইন জেনারেল। কিন্তু যেই মানুষের, ধরুন কোনো সিনিয়র মানুষের ডায়াবেটিস, রেনাল প্রবলেম আছে, কিডনির সমস্যা আছে, হার্টের সমস্যা আছে, লিভারের সমস্যা আছে, তাহলে তাকে কিন্তু জলের রেস্ট্রিকশন করতে হবে। তার রিপোর্টস দেখে, তার ইউরিন আউটপুট দেখে কিন্তু জল ক্যালকুলেশন করে দিতে হবে।
থ্যাংক ইউ ম্যাম, থ্যাংক ইউ Most সো মাচ আমাদের এত সুন্দর করে দর্শকদের প্রশ্নের এবং আমাদের প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, যাতে আমরা বেশ কিছু ধারণা পেয়েছি যেগুলো আমরা আশা করবো আমরা ভবিষ্যতে অবশ্যই কাজে লাগাবো। সিনিয়র সিটিজেন যারা আমাদের বাড়িতে রয়েছেন, তাদের সাথে আমরা পরিচিত, তাদের সুস্থ থাকাটা আমাদের উপরে যথেষ্ট ডিপেন্ডেবল। তাই আজকের এপিসোড আপনাদের ভীষণ হেল্পফুল লেগেছে আমি জানি, তাও একবার জানিয়ে দেন আমাদের কমেন্ট সেকশনে কেমন লাগছে আপনাদের হেলথ কথার এপিসোড দেখতে। আর এরকম আরো অনেক হেলথ কথা নিত্য নতুন এপিসোড দেখতে গেলে প্রত্যেক বুধবার এবং শুক্রবার নজর রাখতে হবে জিও বাংলার পর্দায় ঠিক সন্ধ্যে 6টায়। নমস্কার।